আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ২১-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, করোনা বদলে দিয়েছে সবকিছু, বদলে দিয়েছে আমাদের রাজনীতিকেও। এখন সবকিছুই আসলে ভার্চুয়াল। রাজনীতিতেও সেই জায়গাটি এসে ঠেকেছে এবং সবকিছুর পর রাজনীতি তো মানুষের জন্যই। করোনাকালে আমাদের রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কতটুকুন করতে পারলো, আর এই যে বদলে যাওয়া রাজনীতি, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে রাজনীতি। আমাদের আজকের অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত আলোক। আমরা শুরু করব মোহাম্মদ ফারুক খান আপনাকে দিয়ে। করোনাকালে সব কিছুই এখন ভার্চুয়াল, রাজনীতিও আসলে মাঠে ময়দানে রাজনীতি নেই, মানুষের কাছে যাওয়ার রাজনীতিটাও নেই। এই অবস্থায় করোনার সময়ে যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট, সেই কষ্ট লাঘবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকুন ভূমিকা পালন করতে পারলো, এবং এই যে বদলে যাওয়া রাজনীতি, এই রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন, এবং আওয়ামী লীগ সেই রাজনীতিটা কতটা অ্যাডাপ্ট করতে পারলো? ধন্যবাদ। সবথেকে প্রথমে আমি ২১-এ টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ব্যবস্থা করার জন্য, এবং সেখানে আমাকে আপনারা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আমি সেই সঙ্গে আমাদের প্রিয় ডক্টর মঈন খান, আমাদের প্রিয় সাংবাদিক আলোক, সকলকে, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই ন্যাচারালি সারা বিশ্বব্যাপী, বাংলাদেশে প্রবাসে আমাদের অনেক বাংলাদেশের লোক কোভিড-19-এ ইন্তেকাল করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো সংক্রামিত আছেন তাদের দ্রুত আরোগ্য হোক, সেই দোয়া করছি। আপনারা জানেন যে এটা জুলাই মাস, সামনে অগাস্ট মাস আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যু বার্ষিকী হবে। তো আমি আমার বক্তব্যে প্রথমে গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি রিসেন্টলি কোভিড-19 সহ বিভিন্ন কারণে আমাদের দলের সিনিয়র বেশ কয়েকজন নেতা, অ্যাডভোকেট সারা খাতুন, নাসিম ভাই, বদরুদ্দিন কামরান, আমাদের ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তারা ইন্তেকাল করেছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন যে আপনি যে প্রশ্ন করেছেন যে করোনাকালে রাজনীতি, আমি মনে করি করোনাকালে রাজনীতি বলে কোনো আলাদা রাজনীতি নাই। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মেইন কথা হচ্ছে জনসেবা, দেশ সেবা। আমি তো মনে করি বরং করোনাকালে এখন আমাদের রাজনীতিটা আরো বেড়েছে। তবে আপনি আপনার প্রাথমিক বক্তব্যে ঠিকই বলেছেন যে রাজনীতির কমিউনিকেশনের ধরনটা পাল্টাতে হয়েছে ফর অবভিয়াস রিজন। সারা বিশ্বব্যাপী বাংলাদেশের সরকারের নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধি যেটা বলেছে যে আমরা যদি কোনো জনসমাগমের কাছে না যাই, শারীরিক দূরত্ব যেটা রাখার কথা বলা হয়েছে, সেই দূরত্ব রাখার জন্য স্বাভাবিকভাবে আমরা দূরে দূরে থাকবো, জনগণের সামনে যখন যাবো তখন মাস্ক পরবো। এই স্বাস্থ্যবিধিগুলিকে মনে রেখে এবং এইগুলিকে প্রতিপালন করার কারণে আমরা জনগণের খুব একটা কাছে যেতে পারছি না। তারপরেও আমি মনে করি বাংলাদেশে আল্লাহর রহমতে আমাদের এখন ইন্টারনেট ব্যবস্থা বেশ উন্নত, ভালো ব্যবস্থা আছে। সুতরাং সেই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমরা, যেমন আমার কথা যদি বলেন, আমি প্রতিদিনই আমার নির্বাচনী এলাকা এবং আমার দলীয় নেতা কর্মী দেশে যোগাযোগ হয়, কখনো কখনো ভার্চুয়াল অর্থাৎ একেবারে ভিডিও মাধ্যমে তাদের সাথে কথা বলি।
যেভাবে আলোচনা করছি এইভাবে আলোচনা করেছি, এবং সেই আলোচনা দেশ, আমার নির্বাচনী এলাকা এবং বিশ্বের অন্য এলাকায় যারা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী আছেন এবং অন্যান্য যারা প্রবাসী আছেন, সকলের সঙ্গে বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছি আমি। সুতরাং আমার মনে হয় শুধুমাত্র সামনাসামনি কথা বলা ছাড়া বাকি সবকিছু আমরা করছি। এবং আমি মনে করি করোনাকালে রাজনীতি যদি আপনি স্পেসিফিক বলেন, তাহলে আমি মনে করি জনসেবার একটা নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। যদিও এই কথাটা বলতে খারাপ লাগে, সুযোগ সৃষ্টি হয়েছে, বাট স্বাভাবিকভাবেই যেমন আমি আমার নির্বাচনী এলাকায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যান্য সকল রাজনীতিবিদ, যা মাননীয় সংসদ সদস্যরা তারা নিজে নিজে নির্বাচনী এলাকায় প্রথম দিকেই জনগণের কাছে মাস্ক সহ বিভিন্ন কিছু বিতরণ করেছেন। ন্যাচারালি ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে গ্রামে গেছেন, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। ঈদের সময় সাহায্য করেছেন, সামনে দিয়ে আবার সাহায্য করবেন। এবং যতদূর আমি বিশ্বাস করি, শুধু আমরা নই, আমরা যারা রাজনীতি করি আমরা নই, আমাদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্যান্য যারাই কিছুটা টাকা পয়সার দিক দিয়ে ভালো অবস্থা আছেন, তারা সকলেই তার নিজে নিজে গ্রামে, নিজের উপজেলায়, ইউনিয়নে সাহায্য করেছেন। সুতরাং সার্বিকভাবে আমি যে কথাটা এখন ফাইনাল আসতে চাচ্ছি, যে সার্বিকভাবে আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু আমাদের রাজনীতির কার্যক্রম নিউ নর্মাল, যে কথাটা আজকাল খুব এসছে, নিউ নর্মাল কে বিবেচনা করে, বাস্তবিক অবস্থা বিবেচনা করে আমরা আমাদের রাজনীতি করছি। জনগণের সাথে প্রতিদিন যোগাযোগ আছে, তাদের বিপদের কোনো সমস্যা হলে সেই সমস্যা শুনছি, সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি, এবং এই সঙ্গে অন্যান্য যে সাহায্য সহযোগিতা করা সেগুলি আমরা করছি। আমি মনে করি এর বাইরে আমি আরো কিছু কথা আছে, সেগুলি আমার মনে হয় অ্যাজ উই ডেভেলপ, আলোচনা তো চলবে, তখন আমি বলবো। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই খুব ছোট্ট করে, যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এই সংকটে কতটা মানুষের পাশে দাঁড়াতে পারলো? ধন্যবাদ। তাহলে আপনি আমাকে এই যে কথাটা আমি ভেবেছিলাম পরে বলবো, ওই কথাতে চলে আসলেন। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এই কোভিড-19 এই সময় রাজনৈতিকভাবে আগে পূর্ব যে কোনো সময়ের তুলনায় আরো বেশি জনগণের কাছে গেছে। কারণ আমি যে কথাটা একটু আগে বলেছিলাম, যে কোভিড-19 কারণে আমাদেরকে কিন্তু জনগণের কাছে যাওয়ার সুযোগই সৃষ্টি হয়েছে। কথাটা পজিটিভ সেন্সে বলছি, নেগেটিভ সেন্সে বলছি না। যেমন আমি আপনাকে উদাহরণ দেই, আমাদের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা, আমাদের সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন যে প্রতিটি জনগণের পাশে দাঁড়াবার জন্য আমরা একবারে ওয়ার্ড পর্যায়ে থেকে, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি। এই কমিটিতে আমাদের দলীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সকলে ছিল। তারা যে জনগণের পাশে দাঁড়িয়েছে, সেখানে যে লিস্ট তৈরি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে স্থানীয় সরকারের যারা আছেন চেয়ারম্যান, মেম্বার, তারা যে লিস্ট তৈরি করছেন, সেই লিস্টের মধ্যে কোনো ব্যক্তির নাম বাদ গেল কিনা। সুতরাং এইভাবে কিন্তু আমরা জনগণের আরো কাছে যেতে পেরেছি। নেক্সট আমি বলি, যেমন আমার নির্বাচনী এলাকা, এবং আমরা সব জায়গায় একই কথা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভাপতি বলেছিলেন যে সংক্রমণ দূর করার জন্য গ্রামে গ্রামে যে স্প্রে করার জন্য আমার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন, ছাত্রলীগের নেতৃবৃন্দ, তারা প্রত্যেকে তাদের মধ্যে থেকে তারা ওই যে পাম্পটা আছে, ওই পাম্পটা নিয়ে গ্রামে গ্রামে গিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়েছে, সাধারণ মানুষের বাড়িতে যে স্প্রে করে দিয়েছে। তো আমি মনে করি যখন একজন সাধারণ মানুষ দেখছে যে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের একজন নেতা তার ঘাড়ে স্প্রে মেশিন নিয়ে, নাকে মাস্ক পরে আমার বাড়িতে স্প্রে করে দিচ্ছে, আমার মনে এর থেকে বড় রাজনীতি আর কি হতে পারে। সেক্ষেত্রে আমার একটা রাজনৈতিক ভাবেও সেখানে, একইভাবে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়েছেন, তার পাশে যে আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন ভাবে দাঁড়িয়েছি, হয় তার টেস্টিং এর জন্য সাহায্য করেছি, বা টেস্ট না হলে তাকে যে অন্যান্য ভাবে সাহায্য করা যায়। সুতরাং আমি মনে করি এই একইভাবে আমাদের এই সময় ধান কাটার সমস্যা হয়েছিল, আমাদের কৃষক লীগ সহ আমাদের ছাত্রলীগের ছেলেরা, তারা যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে, ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি এই কথা বলবো না যে আমরা সকলের কাজ করেছি। হোয়াট আই এম রিয়েলি ট্রাইং টু সে দ্যাট কোভিড-19 সময় একদিক থেকে যেমন আমাদের অসুবিধা হয়েছে, ডাইরেক্ট কমিউনিকেশন, মানুষের কাছে গিয়ে কথা, জনসভা করা,
যখনই আমি আমার নির্বাচনী এলাকায় যাই, শত শত লোক এসে আমার সাথে কথা বলে, সেটা যেমন করতে পারিনি, বাট তার অল্টারনেটিভ যে ব্যবস্থাগুলি বর্তমানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাকে দিয়েছে, টেলিফোনের মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কথা বলেছি, এবং আমাদের বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, এবং এটা অব্যাহত আছে। সুতরাং আমি মনে করি যে এই সময় বরং আমরা রাজনৈতিকভাবে আরো জনগণের বেশি কাছে যেতে পেরেছি বলে আমি মনে করি। জি, আমরা একটু ডক্টর আব্দুল মঈন খানের কাছে যেতে চাই। ডক্টর আব্দুল মঈন খান, আপনার কাছে ঠিক একই প্রশ্নটি করব যে এই যে করোনা কালে যে নতুন রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি কতটা অভিযোজন করে নিতে পেরেছে, এবং সেই সঙ্গে বলতে চাই যে বিএনপি আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি কি এই করোনা সংকটে মানুষের পাশে থাকতে পেরেছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে জনাব ফারুক খান সাহেবকে এবং আমাদের আলোক দেশ টেলিভিশনে তিনি এখানে আছেন, তার সঙ্গে এই সুবাদে অনেকদিন পরে দেখা হয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বলবো, আপনি যে প্রশ্ন করেছেন এবং যে কথাটি আপনি জানতে চেয়েছেন, জনাব ফারুক খান সাহেব কিন্তু অত্যন্ত চমৎকার ভাষায় বিষয়টি ব্যাখ্যা করেছেন, তাকে ধন্যবাদ। আসলে তিনি একটি কথা বলছেন, আমি এটা দ্বিরুক্তি করছি এই জন্য যে এটা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রাজনীতিক তিনি বলেছেন যে একজন রাজনীতিকের পক্ষে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ সাধন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এ কথাটি যদি বাংলাদেশের প্রতিটি রাজনীতিক মনে রাখে, তাহলে আমার বিশ্বাস যে আমাদের আজকে বাংলাদেশের রাজনীতির যে সংকট, সেই সংকট থেকে আমরা উত্তরণ করব। এবং তিনি আরেকটি কথা বলছিলেন যে নেগেটিভ নয়, আমরা পজিটিভ ভাবে দেখি। আমি সেই পজিটিভ ভাবে দেখেই বলছি যে করোনার সময় বাংলাদেশে কোটি কোটি মানুষ বিপদে আছে, কষ্টে আছে, জীবন এবং জীবিকা, এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি সামনে চলে এসেছে। কিন্তু তারও ভিতরে আমি সেই পজিটিভ জিনিসটি খোঁজার চেষ্টা করছি। যদি এই বিপদ থেকে আমরা একটি জিনিসও শিখতে পারি, এই কথাটা আমি একটু আগে বলেছি, যে বাংলাদেশের রাজনীতির যে ধারাবাহিকতা, যদি আমরা এটা বিশ্বাস করি যে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন, তাহলে আমার বিশ্বাস যে এই বিপদ থেকে, এই করোনার কালের রাজনীতি একটা উত্তরণ বাংলাদেশে করা সম্ভব। এবং এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আনতে পারে, এবং আমি জনাব ফারুক খানের কথা শুনে এই বিষয়ে কিন্তু অত্যন্ত আশাবাদী। দেখুন, গত মার্চ মাসে যখন প্রথম বাংলাদেশে করোনার বিষয়টি শনাক্ত হয়, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম, আমাদের মহাসচিব করেছিলেন, এবং তারও পরবর্তীতে আমরা একাধিকবার একটি কথা বারবার বলেছি যে আজকের যে করোনার যে একটা অপ্রত্যাশিত ভাবে যে বিপদটি এসেছে, সেটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এবং আপনারা দেখুন যে একটি ঘটনায় সারা পৃথিবী তোলপাড় হয়েছে। আজকে 5,50,000-এর উপরে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন একটি মাত্র কারণে, এবং 1 কোটি উপরে, অনেক উপরে মানুষ এই রোগ আক্রান্ত হয়েছে এমন একটি ভাইরাসের কারণে, যে ভাইরাসটি সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে চোখে দেখা যায় না। কিন্তু অবাক কাণ্ড যে তারা সারা বিশ্বকে তারা থমকে দিয়েছে, বিশ্বের অর্থনীতিকে তারা তোলপাড় করে ফেলেছে। কাজে এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে আমাদের দলের অত্যন্ত ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা যে প্রস্তাবটি বারবার সরকারকে করেছিলাম যে আসুন এখানে রাজনীতির ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই সঙ্গে একই প্ল্যাটফর্ম থেকে আমরা জাতীয়ভাবে
এটা একটা জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা জাতীয়ভাবে এই সংকটের মোকাবেলা করি। এবং আমি যে কথাটি বলেছি আজকে জনাব ফারুক খান সাহেবের কথা শুনে আমি আশাবাদী যে আমরা হয়তো বিগত 4 মাস এটা করতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আমার বিশ্বাস এই বিপদে অথবা এ ধরনের যদি কোনো জাতীয় বিপদ সামনে আসে, তখন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে মানুষের কল্যাণে এক প্ল্যাটফর্ম থেকে আমরা সবাইকে নিয়োজিত করতে পারবো। এবং আমি বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের করোনাকালের রাজনীতির বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, আমি বিশ্বাস করি এই করোনাকালের রাজনীতির ফলশ্রুতিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ময়কর রূপান্তর। এটা আমি একটি অ্যাঙ্গেল থেকে, একটি দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বললাম। আর বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে যে কথাগুলো আমরা একটু আগে শুনেছি, আমরা বিরোধী দল, আপনারা জানেন আমরা আমাদের সম্পদ অত্যন্ত সীমিত। সরকার বা সরকারি দল তারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করছে। তারা গঞ্জে তারা নেমেছে, সরকারের ট্যাক্সের টাকায় তারা রিলিফের ব্যবস্থা করেছে, তারা একটা বিরাট প্রণোদনার ঘোষণা দিয়েছে এবং তারা এদেশের মানুষের জীবন এবং জীবিকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করছে। আমরা আশা করি তারা সফল হবে। কতদূর সফল তারা ইতিমধ্যে হয়েছে বা হতে পারেনি, তার মূল্যায়ন হয়তো জনগণ করবে। আমরা এই মুহূর্তে সেই মূল্যায়নে মনে হয় যেতে চাই না, অথবা আমি যাব না। বিষয়টি হচ্ছে এই যে আমরা গ্রামেগঞ্জে সব জায়গায় আমরা উপস্থিত হতে পারিনি করোনার কারণে, স্বাস্থ্যবিধির কারণে, নিয়মের কারণে, নিরাপত্তার কারণে, জনজীবনে। কেননা এখানে বিষয়টি হচ্ছে এরকম, এই রোগটি হচ্ছে এরকম যে একজন মানুষ যদি জনবহুল এলাকায় যায়, সেটা কেবল তার নিজের জন্য সমস্যা নয়, তার উপস্থিতির কারণে আরো লক্ষ লক্ষ মানুষ বিপদে সম্মুখীন হতে পারে। কাজে এটা একটা উভয়মুখী সমস্যা। কাজে নিয়ম কেউ মানবে সেটা আমরা বুঝি, অনেকে নিজের জীবনের নিরাপত্তার জন্য নিয়ম মানে, কিন্তু এই ক্ষেত্রে পরিস্থিতিটা এমন, এই রোগটা এমন, ভাইরাসটা এমন যে এখানে নিয়ম নীতি কিন্তু আমরা মানবো শুধু আমাদের জন্য নয়, পুরো দেশবাসীর জন্য। এবং এটাই আমরা চেষ্টা করেছি। তার ভেতরেও আমরা গ্রামে গঞ্জে বিশেষ করে মানুষের জন্য আমরা অত্যন্ত অত্যন্ত সীমিত আকারে আমি স্বীকার করব, কেননা এই সীমিত সম্পদ আমাদের দেশ, আমি বলি না যে এটা দরিদ্র দেশ। আজকে সরকার দাবি করছে আমরা নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দিকে যাচ্ছি, বাস্তবে কতটুকু জানি না। সরকারি হিসাব মতে আমরা দেখেছি যে 21.4% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এবং এই করোনা পরিস্থিতির কারণে যে বিভিন্ন সমীক্ষা হয়েছে, তাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ফিগারে এসেছে, তাতে দেখা যাচ্ছে আরো প্রায় 20% মানুষ যারা ক্রমান্বয়ে অর্থনৈতিক উন্নতির দিকে যাচ্ছিল, তারা পুনরায় দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ আজকের পরিস্থিতিতে প্রায় বাংলাদেশের 40% মানুষ কিন্তু জীবন নিয়ে যুদ্ধ করেছে। এখন এই পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজকর্ম হয়তো বন্ধ রাখার বিষয়টি এসেছে, পাশাপাশি আবার তাদের জীবনের যে প্রয়োজন, জীবনের প্রয়োজনে তারা হয়তো পথে নেমেছে, এটাও সত্যি। এখন দুটো বিষয়ের মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা যাবে সেটা কিন্তু নির্ভর করে সরকারের পলিসি নির্ধারণের উপরে। নীতি নির্ধারণের বিষয়টা এই কারণে আজকের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং এই নীতি যদি ভুল হয়, তাহলে কিন্তু তার যে ফল সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষকে ভোগ করতে হবে। যেমন আমি বলছি যে যদি বাংলাদেশের 40% মানুষ আজকে দারিদ্র সীমার নিচে বসবাস করে, তারা কিন্তু শুধু ঘরের ভিতরে বসে থাকতে পারছে না, তারা জীবিকার সন্ধানে নেমেছে। এটা হচ্ছে একটি দিক। অন্যদিকে আবার রয়েছে যেটা জীবিকার সন্ধানে গিয়ে তারা যদি নিজেরা রোগাক্রান্ত হয়ে যায়, সংক্রমণের ঝুঁকিও থাকছে, সেটা কিন্তু একটা বিরাট জাতীয় সমস্যায় পরিণত ইতিমধ্যে হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। আপনাদের মনে আছে এক পর্যায়ে
সরকার কিছুটা বিধিগুলো রিল্যাক্স করেছিল, তখন তখন হাজার হাজার শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে তারা পায়ে হেঁটে পর্যন্ত প্রায় 50, 60, 70 কিলোমিটার পায়ে হেঁটে তারা কাজে যোগদান দিতে গিয়েছিল, কারণ তারা জানে যে এই কঠিন সমস্যায় যদি তারা কর্মহীন হয়ে যায়, তাদের যদি চাকরি চলে যায়, তারা যদি ঠিক সময়ে তাদের কাজে যোগদান করতে না পারে, তাহলে সেটা তাদের জীবনের জন্য একই ধরনের হুমকি হবে যে হুমকি করোনা রোগ যদি তারা আক্রান্ত হয়, তাহলে যে জীবন ঝুঁকির সামনে যাবে, না খেয়ে থাকলে তাদের জীবন ঠিক একইভাবে ঝুঁকির সম্মুখীন হবে। এই পরিস্থিতিতে আমি শেষ করে দিচ্ছি, এই পরিস্থিতিতে আপনার মূল প্রশ্ন যেটা, যে রাজনীতি, এখানে রাজনীতি বলতে গেলে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা বর্তমান পর্যায়ে আমরা স্থগিত করে রেখেছি। আমরা মূলত জনগণের জন্য যতটুকু আমরা সেবা করতে পারি, আমাদের যেটা বলেছি সীমিত সম্পদ দিয়ে, সেটার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু বিএনপি যেটুকুন করছে সেটা কি যথেষ্ট? না, মোটেই যথেষ্ট না, মোটেই যথেষ্ট না। আমি বিষয়টি, আপনি যেহেতু প্রশ্নটি করেছেন, আমাকে 2 মিনিট সময় দিলে আমি একটু ব্যাখ্যায় যাব। এটা যথেষ্ট হতে পারে না, কারণ আমরা বিএনপি থেকে সত্যিকার অর্থে যে সহায়তাগুলো করছি সেগুলো কিন্তু মূলত ব্যক্তি পর্যায়ে করছি, যদিও দলীয় পর্যায়ে আমরা দলীয় ব্যানারে করছি। এটা আপনাদের বুঝতে হবে যে আমরা তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মানুষের সহায়তায় আমরা নামতে পারি না। আওয়ামী লীগ তো সাংগঠনিক ভাবেও কিছু কাজ করছে, যেটি ফারুক খান বললেন যে সরকারের বাইরে সাংগঠনিক ভাবেও কাজ করছে, বিএনপির সেই সাংগঠনিক উদ্যোগটা দৃশ্যমান নয় কেন? আবার বলুন। ফারুক খান সাহেব বললেন যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক কাজ করছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন কমিটি করে, ত্রাণ কমিটি, ডাক্তারদের কমিটি, বিভিন্ন কমিটি করে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রেও তারা ব্যবস্থা করছে, হাসপাতালে নিয়ে যাওয়া তাদের কর্মীরা ডিসইনফেক্টেড করার কাজটিও করছে, মাস্ক বিতরণ করছেন। সেই ক্ষেত্রে বিএনপির সাংগঠনিক উদ্যোগটা দৃশ্যমান নয়। এটা তো একটা বাস্তব কথা আপনি বলেছেন, এটা তো দৃশ্যমান হতে পারে না, কারণ তিনি ব্যাখ্যা দিয়েছেন, তার ব্যাখ্যা অনুযায়ী আমরা এটা বুঝতে পারি। তিনি সরকারি ত্রাণ 1,00,000 কোটি টাকা সরকারি ত্রাণ, সেই ত্রাণ তারা বিতরণ করেছেন তা আওয়ামী লীগের যারা সদস্য তাদের মাধ্যমে, চেয়ারম্যান বলুন, স্থানীয় সরকারের অথবা মেম্বার বলুন, অথবা প্রশাসনের লোকজন বলুন, তারা সরকারি নির্দেশে কাজ করছে। কাজে এটা তো অবাক হওয়ার কিছু নেই যে সরকারি দলের কার্যক্রম যেভাবে দৃশ্যমান হবে। আজকে বিরোধী দল যারা মার্জিনালাইজ হয়ে গিয়েছে, সংসদে 7টা সিট 300 সিটের ভিতরে, এবং তারা যেভাবে কাজ করে, আমি তো প্রথমেই বলেছি, আমরা কিন্তু প্রথম 2 দিনের মাথায় বোধহয় আমার যতদূর মনে পড়ে আমরা এই প্রস্তাবটি সরকারকে দিয়েছিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের এই আমরা সেবা করি। সরকার সেটা গ্রহণ করেনি। আমি তো সুযোগ করছি না সরকারকে, সরকার হয়তো ভেবে যে বিরোধী দলের প্রয়োজন নেই, তারাই করতে পারে। কিন্তু এখানে আপনি যে সমালোচনাটা করলেন, এটার ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটাই আমি দিতে গিয়েছিলাম। আমি এটা আরেকটু স্পষ্ট করে দিচ্ছি যে আমি একটু আগে বলেছি যে বিএনপি যে কাজগুলো করছে তাদের সংগঠনের মাধ্যমেই করছে, কিন্তু মূলত কিন্তু এই সহায়তাগুলা ব্যক্তি পর্যায়ে আসছে যারা বিএনপির সদস্যরা ব্যক্তি পর্যায়ে তারা ব্যক্তিগতভাবে তাদের যে অত্যন্ত ন্যূনতম সীমিত সম্পদ আছে সেটা দিয়ে তারা, যেমন আমি খুলেই বলি, আমরা মানুষের ঘরে ঘরে আমরা একটা ব্যাগ পৌঁছে দেবার চেষ্টা করেছি। একটা ব্যাগে আমরা 5 কেজি বা 10 কেজি চাল দিয়েছি, 2 কেজি আলু দিয়েছি, 1 কেজি পেঁয়াজ দিয়েছি, 1 লিটার তেল দিয়েছি, একটি সাবান দিয়েছি। এভাবে আমরা চেষ্টা করছি, অত্যন্ত সীমিত। এটার সঙ্গে যদি সরকারি সহায়তা আপনারা হিসাব বা মেলাতে যান অথবা তুলনা করতে যান, সেটা কিন্তু আসলে খুব যুক্তিযুক্ত হবে না। এবং আমরা সেভাবে সরকারের যে প্রচেষ্টায় প্রথমে আমরা এটা মিডিয়া থেকে জেনেছি, প্রথমে তাদের দলীয় সদস্য যারা স্থানীয় সরকারে প্রায় 70-80-90% সরকারি
দলের প্রতিনিধি হিসেবে যারা আছেন তাদের মাধ্যমে করার চেষ্টা করেছিলেন, সেখানে সমস্যা দেখা দিয়েছে। পরবর্তীতে তারা কাজটা আরো সুষ্ঠুভাবে করার জন্য সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন, সেটাও কতদূর সফল হয়েছে আমরা বলতে পারবো না। সরকার যে যে 2,500 টাকা করে 50 লক্ষ মানুষকে সহায়তা করেছে, সেটা সঠিক জায়গায় পৌঁছেছে কি পৌঁছেনি সেটাও প্রশ্ন সাপেক্ষ। মিডিয়াতে আপনারাই তুলেছেন সেই কথাগুলো। যে আপনার কাছে আবার আসবো, আমরা বিরতির আগে একটু সুযোগ দিতে চাই। আমি এখন তারপরে আপনি আসুন। যে স্বাস্থ্য সেবার জন্য সরকার যে প্রচেষ্টাগুলো নিয়েছে সেগুলো সমালোচনার সম্মুখীন হয়েছে, মিডিয়াতে সম্মুখীন হয়েছে। মাত্র 2 দিন আগে দেশের একটি হসপিটালে কি ঘটনা হয়েছে সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমি সেই সমালোচনায় আমি যেতে চাই না। আমি যে কথাটি জোর দিয়ে বলবো যে আজকে এই দেশের এই সংকটে আমরা সবাই মিলে দলমতের ঊর্ধ্বে গিয়ে আমরা মানুষের সেবা করি, এই বিপদ থেকে আগে দেশকে উত্তরণ করি, তারপরে আপনি যেটা সাংগঠনিক রাজনীতি বলুন অথবা গতানুগতিক রাজনীতি আমি যেটা বলবো সেই পথে হয়তো দেশ যেতে পারে। এই মুহূর্তের রাজনীতি, যেটা জনাব ফারুক খান সাহেব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, এই মুহূর্তের করোনা রাজনীতি বলুন বা যাই বলুন, এই মুহূর্তের রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের রাজনীতি, এবং সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলই কম বেশি চেষ্টা করছে। এটাই আমার। যে আপনার কাছে আবার আসবো, আমরা একটু সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোকের কাছে যেতে চাই। অলোকদা, আপনার কাছে জানতে চাই যে এই যে করোনা কালে যে রাজনীতি, এই রাজনীতির এই সময়টিতে আমাদের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের পাশে আসলে কতটুকুন থাকতে পারলো? ধন্যবাদ, এবং ধন্যবাদ ফারুক খান এবং ধন্যবাদ ডক্টর মঈন খান, তারা আমাদের সঙ্গে আজকে আছেন। সবাইকে অনেকদিন পর তাদেরকে আমরা এক অনুষ্ঠানে ভার্চুয়ালি আমরা কানেক্টেড, এবং সবাইকে শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা। এবং এই করোনায় যে আমরা প্রতিনিয়ত যে মৃত্যুর মুখোমুখি হচ্ছি, যে পরিবার গুলোতে মৃত্যুগুলো ঘটছে, তাদের প্রতি আমরা সহমর্মী, এবং যারা লড়াই করছেন আরোগ্য পাওয়ার জন্য তাদের প্রতিও সহমর্মী। সেই সহমর্মিতা থেকেই আমরা আজকে কথা বলতে চাই, যদিও আজকে আপনি প্রসঙ্গটি ভিন্ন প্রসঙ্গ এনেছেন, সেটি হচ্ছে করোনা কালের রাজনীতি। এখন ফারুক খান খুব সুন্দরভাবে বলেছেন, আসলে রাজনীতিকে কোনো ভাগ করার কোনো বিষয় নাই। করোনা কালের রাজনীতি বা অন্য সময়ের রাজনীতি, বৈশাখের রাজনীতি, ঈদের পরে রাজনীতি একটি চরিত্র, সেটি জনকল্যাণ, মানুষের সেবা করা। তো সেই রাজনীতিটি বহাল আছে কিনা, বজায় আছে কিনা, আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, করোনা কালের মধ্য দিয়ে যাচ্ছি, করোনার মহামারীর মধ্য দিয়ে চলছি, অতিমারীর মধ্যে চলছি, সেটার মধ্যে আমাদের রাজনীতিটি সঠিক পথে চলছে কিনা বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি, সেটা এখানে যেহেতু দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপির অত্যন্ত শীর্ষ পর্যায়ের দুই নেতা, তারা তাদের কথা বলেছেন, সেখানে আমি বলতে চাই যে আসলে আমার মনে হয় যে এরকম একটি ক্রান্তিকালীন পর্যায়ে রাজনৈতিক কৌশল বা রাজনীতিটি কি পর্যায়ে হওয়া উচিত, সেটা মনে হয় দুই দলেই এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সেটিকে সামনে আনতে পেরেছে বলে আমি মনে করি না। রাজনীতিটি আসলে কিন্তু নেই, সেটি জনকল্যাণ বলি বা মানুষের সেবা বলি, যেটি আছে সেইখানে আমি বলবো যে অবশ্যই যারা ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন, তারা তাদের তৎপরতায় অবশ্যই এগিয়ে আছে। আর বিএনপির যে অবস্থা এখন, বিএনপি নেতা ডক্টর মঈন খান তিনি নিজেই স্বীকার করেছেন যে আমরা সাংগঠনিক কার্যক্রম আমরা স্থগিত রেখেছি। এই যে স্বীকারোক্তি, এটি কিন্তু খুব ভয়াবহ স্বীকারোক্তি। এই স্বীকারোক্তি উনি কষ্ট করে স্বীকার করেছেন, কিন্তু আসলে এই কষ্ট করে স্বীকারটি যে করেছেন যে আমরা স্থগিত রেখেছি, কিন্তু আসলে রাজনীতি কখনো স্থগিত থাকার বিষয় নয়। রাজনীতি চলমান থাকবে,
জনসেবা চলমান থাকবে, জনকল্যাণ চলমান থাকবে। এখন আবার আওয়ামী লীগ এগিয়ে আছে, সেটি কেন এগিয়ে আছে সেটির একটি ব্যাখ্যা দিয়েছেন ডক্টর মঈন খান, যে যেহেতু তারা সরকারে আছে, সরকারের সুবিধায় তারা এই করোনা কালে রাজনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেখানে তারা সরকারের কারণে এগিয়ে আছে। কিন্তু আমি এখানে খুব স্পষ্টভাবে ভাগ করতে চাই। সরকার পরিচালনা এটি ইটসেলফ, এটি একটি রাজনীতি। সেই রাজনীতির ব্যাখ্যা যদি বলতে হয় সেটি আমি পরে দিতে পারি। কার সরকারি দল আওয়ামী লীগ, সে রাজনৈতিক দল, সে তার রাজনীতিটি কি করবে সেটি একটি বিষয়। বিএনপি একটি রাজনৈতিক দল, সে কিভাবে করবে সেটি তাদের বিষয়। অনেক বাম দল আছে, আরো ছোট বড় অনেক রাজনৈতিক দল আছে, তারা তাদের তৎপরতা কিভাবে চালাবে সেটি একটি। কাজে সরকার পরিচালনার রাজনীতি আর রাজনৈতিক দলের একটি বিশেষ সময়ের রাজনীতি, দুটো কিন্তু পৃথক বিষয়। এখন আওয়ামী লীগকে আমরা যেটা শুরুতে দেখেছি, এই করোনা যখন শুরু, যে তারাও কিন্তু একটা কৌশল গ্রহণের চেষ্টা করেছে যে আমরা কিভাবে কাজ করতে পারি। কিন্তু ওই যে সরকার পরিচালনার যে রাজনীতি, সেটার নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কিন্তু সেই ক্ষেত্রে দল এবং সরকারকে আলাদা করে এগোনোর চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে সরকারের যে রাজনীতি করোনাকালে, সেটি কিন্তু সরকারি ভাবে পরিচালনা হবে। সেখানে দেখা গেছে যে সরকার দলের এমপিও কিন্তু কোনো জেলায় সেই ত্রাণ তৎপরতার শীর্ষে থাকতে পারেননি, সেখানে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি বলবো, এই যে দলীয় নেত্রী একটি দর্শন সামনে দিয়েছেন যে করোনা কালে আমরা এভাবে চলবো, সরকার সরকারের মতন চলবে, দল দলের মতন চলবে, সেখানে দল কৌশলটি আয়ত্তে নিতে পেরেছে কিনা। সেখানে আমরা দেখেছি যে হ্যাঁ, আওয়ামী লীগ কিছুটা করার চেষ্টা করেছে, তাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের নেতা কর্মীরা সক্রিয় থাকার চেষ্টা করেছে। সেটা ভিজুয়ালি ফারুক খান যেভাবে বর্ণনা করেছেন এটি একটি বিষয়, যে হ্যাঁ, এটি রাজনীতি হওয়া উচিত। বিএনপি নেতা ডক্টর মঈন খান বললেন যে আমরা কিন্তু একেবারে ব্যক্তি উদ্যোগে, দলের নামেই করেছি, কিন্তু ব্যক্তি উদ্যোগে আমরা কাজটি করেছি। আমরা কতটুকু করতে পেরেছি সেটা বলতে পারছি না খুব জোর গলায়, কিন্তু করেছি আমরা যতটুকু পারি সেটা। অন্যান্য দলগুলো আমি দেখেছি করেছি। কিন্তু সাধারণ মানুষের কাছে ফিডব্যাকটি কি? সাধারণ মানুষের কাছে ফিডব্যাক, আমরা কি এই রাজনৈতিক তৎপরতায় সন্তুষ্ট? এখন ফারুক খান বলছেন যে তার দলের নেতা কর্মীরা সব সময় সজাগ এবং তারা তাদের সাহায্যে। আমাদের একটা বিরতি নিতে হবে, আপনি যদি শেষ করে আনেন। হ্যাঁ, আমি একটু শেষ করে দিচ্ছি যে সব পর্যায়ে তারা সেটি করার চেষ্টা করছেন। তাহলে চেষ্টা করলে যদি এই হয়, দলের নেতা কর্মীরা যদি সজাগ হয়, সেটি আওয়ামী লীগ নেতা কর্মীরা, সেটি বিএনপির নেতা কর্মীরা বা অন্যান্য দলের নেতা কর্মীরা, তাহলে একজনকে একটি হাসপাতাল শয্যার জন্য তাকে ঘুরে বেড়াতে হবে কেন? তার পাশে সাহায্যকারী কে? আমরা তো দেখিনি কোনো একটি দলের রাজনৈতিক কর্মী তিনি সেই রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। যেখানে আমরা হর হামেশা শুনতে পাচ্ছি অনেক হাসপাতাল শয্যা খালি আছে, অনেক আইসিইউ খালি আছে, কিন্তু রোগী নেই। কিন্তু তারপরে ঘটনা কিন্তু থেমে থাকছে না, ঘটনা কিন্তু এরকম আমরা দেখছি হন্যে হয়ে মানুষ ঘুরছে। তো সেই সুযোগটি কেন ঘটছে, সেই ঘটনা কেন ঘটছে, সেখানে রাজনীতি কোথায়, সেখানে রাজনৈতিক কর্মীর ভূমিকা কোথায়, সেটি কিন্তু আমরা দেখিনি। বরং আমরা দেখেছি মানুষের কাছে কি প্রতিভাত হচ্ছে, যে রাজনীতি বলতে আওয়ামী লীগ কি মনে করছে, বিএনপি কি মনে করছে। আওয়ামী লীগ মনে করছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তাদেরকে প্রতিদিন মিডিয়ায় কথা বলতে হবে, একটা ব্রিফ করতে হবে। আমাদের একটা বিরতি নিতে হবে। ব্রিফিং তো রাজনীতি নয়। বিএনপির একইভাবে রুহুল কবির রিজভী, তাকে প্রতিদিন মিডিয়ায় কথা বলতে হবে, এই রাজনীতি নয়।
জনরাজনীতিটির কৌশল রাজনৈতিক দলগুলো এই করোনা কালে ঠিক মতো গ্রহণ করতে পেরেছে বলে আমি এখনো মনে করি। জি, আপনারা তিনজনেই আমাদের সাথে সংযুক্ত থাকেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে বিস্তারিত আলোচনা করব। দর্শক, 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, 21 রাতে আবারও স্বাগত। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে রাজনীতি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান। ফারুক খান, আপনার কাছে আসবো যে আমরা প্রথম পর্বে যে আলোচনাটা করছিলাম সেই আলোচনা নিশ্চয়ই অন্য দুই আলোচকের আলোচনা আপনি শুনেছেন। আপনার কাছে জানতে চাইবো যে মঈন খান বলছিলেন যে বিএনপি শুরু থেকেই বলছিল বা একটি প্রস্তাব করেছিল যে একসাথে জাতীয়ভাবে এই সংকট মোকাবেলার বিষয়টি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কেন সাড়া দিল না, এই প্রশ্নটিও কিন্তু বিএনপির রয়েছে। আপনার কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ। আপনি আমাকে এই মধ্যে যে প্রশ্নটা করেছেন যে ডক্টর মঈন খান যে কথাটা বলেছেন যে আমরা জাতীয়ভাবে, এই ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট উত্তর দিয়েছেন এবং একটু আগে আমাদের প্রিয় সাংবাদিক অলোক তার বক্তব্যে বলেছেন যে সরকার কিন্তু খুব ক্লিয়ারলি এই কোভিড-19 এর সময় কিভাবে কার্যক্রম হবে সেটা একটা পলিসি লাইন দিয়েছে। বলেছেন যে সরকারের কাজ করবে। সেখানে তো ন্যাচারালি ডক্টর মঈন খানের পার্টিকে সরকারের মধ্যে তা নিশ্চয়ই সম্ভব না। আর দলেরা রাজনীতিবিদের কাজ করবে এবং তাই হচ্ছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি ডক্টর মঈন খান তার বক্তব্যেও কিন্তু স্বীকার করেছে যে সরকার অ্যাজ অফ নাও সাকসেসফুল হয়েছে। দারিদ্র বিমোচনের যে সহায়তার কথা উনি যে কথাটা বলেছেন যে প্রায় 21% দারিদ্র নেমে এসছে, এটি কিন্তু জনতা শেখ হাসিনার সরকারের একটা বড় অবদান। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করি যে কোভিড-19 এর জন্য যে চাকরিচ্যুত থেকে শুরু করে অর্থনৈতিক যে মন্দা, এটা আবার বাড়বে। কেউ কেউ প্রজেক্ট করেছে 40% আবার হতে পারে। আপনারা জানেন যে 2009 সালে আমরা 40% অবস্থায় পেয়েছিলাম। যাই হোক, এটা সামনের দিকের যুদ্ধ, সে যুদ্ধ করতে হবে। যাক, আমি আমার প্রশ্নের উত্তরে আসি। প্রশ্নটার উত্তর হচ্ছে যে সরকার সরকারিভাবে তার দায়িত্ব পালন করছে এবং সেখানেও একটা সমন্বয় আছে। সমন্বয়টা হচ্ছে সংসদের মাধ্যমে, আমাদের পার্লামেন্টের মাধ্যমে কিন্তু ওই সমন্বয়টা হচ্ছে। আপনারা দেখবেন বাজেট সেশনের সময় কিন্তু বিরোধী দলীয় যারা মাননীয় সংসদ সদস্য আছেন তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেখানে তারা সরকারকে, আমি দেখেছি জাতীয় পার্টি এমনকি বিএনপি যারা আছেন তাদেরকে দেখেছি তারা সরকারকে অনেক পরামর্শ দিয়েছেন এবং আমি নিজেও দেখেছি। আমি পার্লামেন্টে যখন ছিলাম শেষের দিনও আমার মনে আছে যে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় যে সমস্ত পরামর্শগুলি উনি সব এক একে নোট করেছেন এবং উনি ওনার বক্তব্যে তার অনেকগুলি উত্তর দিয়েছেন। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে এই সময় সরকারি দায়িত্ব পালন করছেন এবং আমি মনে করি জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার খুবই এফেক্টিভলি এই কোভিড-19 এর ম্যানেজমেন্ট করছেন। তার সব থেকে বড় প্রমাণ পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো, আরো ভালো হতে পারতো। অবশ্যই যে কোনো প্যান্ডেমিক বা যে কোনো একটা যুদ্ধ অবস্থা অনেক ভালো হতে পারতো, আর আমার মনে হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনা করলে আমরা অনেক ভালো অবস্থায় আছি। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো যে আগামী দিন কেমন হতে পারে সেটাকে চিন্তা করেও সরকার ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে এবং এই উভয় কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড এবং আগামী দিনের জন্য যে বাজেটারি যে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এই সবকিছু মিলে কিন্তু বিশ্বের বিভিন্ন সংস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এমনকি WHO প্রশংসা করেছে, which goes to prove that সরকার তাদের যে দায়িত্ব পালন করছে এটা বেশ ভালোভাবে পালন করছে। অবশ্যই আমি জানি না এখন পর্যন্ত বিএনপি সরকার থাকলে কি হতো, আমার বেশি রাজনীতি করার দরকার নেই। আজকের আলোচনায় আমরা পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করব না, কিন্তু ডক্টর মঈন খান আরো কয়েকটা কথা বলেছেন। উনি যেমন একটা কথা বলেছেন, আমি মনে করি এটা অবশ্য অলোক তার বক্তব্যে স্পষ্ট করেছে যে আওয়ামী লীগ কিন্তু সরকারের টাকায় কোনো রিলিফ দিচ্ছে না। সরকারের টাকার যে রিলিফ সেটা যাচ্ছে স্থানীয় সরকারের
মাধ্যমে স্থানীয় সরকার অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার এবং ইউএনও উপজেলা চেয়ারম্যান অর্থাৎ স্থানীয় সরকারের যে কাঠামো বাংলাদেশে আছে সেই কাঠামোর মাধ্যমে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যা করছে সেটা তাদের অধিকাংশই তাদের নিজেদের ব্যক্তিগত পর্যায়ে, বিকজ আমি আবার ওই জায়গায় আসবো, কারণ প্রতিটি রাজনীতিবিদের প্রধান উদ্দেশ্য তার নিজের নির্বাচনী এলাকার জনগণের সেবা করা। আমরা সেই সেবা বিভিন্নভাবে করা যায়, একটা নিজের অর্থে তাদেরকে সাহায্য করা, যেটা আমরা করছি। তাদের পাশে যে দাঁড়ানো এই বিপদের দিনে যদি কেউ দুর্দশাগ্রস্ত হয়, কারো বাসায় যদি একজন কোভিড-19 পেশেন্ট থাকে, তাকে সেই পরিবারকে সাহায্য করা। ওই যে একটু আগে বললাম, কৃষক ভাইরা যখন ধান কাটার সময় এসছে, তখন এক স্থান থেকে, সাধারণত আমরা বাংলাদেশে জানি যে বিভিন্ন জায়গা থেকে কৃষি শ্রমিকরা এসে ধান কাটতে সাহায্য করে, এবার আসতে পারেনি, অতএব সেখানে তাদেরকে সাহায্য করে। অতএব এইভাবে বিভিন্নভাবে, ডক্টরদের কথা আমি বলেছি একটু আগে, যে আমরা প্রত্যেক যখনই কেউ মানে ডাক্তারি সাহায্য দরকার হয়েছে তাকে আমরা সাহায্য করেছি। এইভাবে আমরা রাজনৈতিকভাবে, আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা সাহায্য করেছি। সরকার সরকারের কাজ করছে, সেখানে যদি সরকার কখনো কোনো সহযোগিতা চায়, সেই সহযোগিতা আমরা করব। এর মধ্যে আমপাং এসে গেল, এখন এই মুহূর্তে বন্যা চলছে, এই সময় আমরা আমাদের দলীয় নেতা কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে, তো আমরা আমাদের যে কর্মকাণ্ড সেটা অব্যাহত রেখেছি। আর উনি আরেকটা কথা, মানে খুব ডক্টর মঈন তার কথায় খুব সুন্দরভাবে বলেছেন, সঠিক বলেছেন, যে এই সময় নীতি নির্ধারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বারবার এই কথাটা বলেছেন, এন্ড আই ফুলি এগ্রি উইথ হিম, যে নীতি নির্ধারণটা সরকার কিন্তু করেছে। আমি যে কথাটা একটু আগে বললাম, যে এই মুহূর্তে কোভিড-19 কে ফাইট করার জন্য গভর্নমেন্ট খুব ক্লিয়ারলি প্রথমে বলেছে লকডাউন, অর্থাৎ আমরা চেয়েছি যে নিজের ঘরে ঘরে সংক্রমণটা যাতে বাইরে না যায়, এটা একটা কন্ট্রোল করার জন্য। কিন্তু আপনারা দেখেছেন, আমরা যত যাই বলি না কেন, পুলিশ, সশস্ত্র বাহিনী দিয়েও কিন্তু আমরা লোকজনকে ওইভাবে ঘরের মধ্যে রাখতে পারিনি। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে সামাজিকভাবে আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একে অন্যের প্রতি দেখা করা, এটা আমাদের একটা অভ্যস্ত সঙ্গে। হঠাৎ করে 7 দিনে 15 দিনের মধ্যে আমরা চীনের মতো বা ভিয়েতনামের মতো একটা রাষ্ট্র নই, যে যেখানে একদিন জীবন জীবিকারও একটা বিষয় ছিল, এবং ওইটা বলছি, এবং তার সঙ্গে জীবন জীবিকার ব্যাপার আছে। যেখানে ইউরোপিয়ান রাষ্ট্র বা উন্নত রাষ্ট্র আমরা দেখেছি যে তারা বলছে তুমি ঘরে থাকো, তোমাকে আমরা একটা টাকা পৌঁছে দিব, এবং যারা যারা চাকরি করছে তাদেরকে অনেক আমরা শুনেছি ইংল্যান্ডে, আমেরিকাতে একটা অঙ্ক পৌঁছে দেওয়া হয়েছে। এই দুটোর একটা যেহেতু আমরা করতে পারছি না, সুতরাং একটা পর্যায়ে লকডাউন তুলে দিতে হয়েছে, এবং এখানে সরকার খুব কারেক্টলি আমি মনে করি ধাপে ধাপে তুলেছে এবং ধাপে ধাপে তুলছে। তো এর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে, আমি মনে করি এর মধ্যে থেকে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরাও কিন্তু শিক্ষা অর্জন করেছি। আস্তে আস্তে আমরাও কিন্তু এখন অনেক মানুষ, আগে রাস্তাঘাটে গেলে মাস্ক পরা লোক দেখতাম না, এখন কিন্তু আমার মতে আমি যখন তাকে দেখি, অধিকাংশ লোককে মাস্ক পরা দেখি। তো এইভাবে আমরা অগ্রসর, এখন অনেকটাই সচেতন হয়ে গেছে বাংলাদেশের মানুষ। আমি আমার কথার এই পর্বের কথার শেষে বলবো যে ডক্টর মঈন খান যে সম্মিলিতভাবে কাজ করার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেটা পলিসিগতভাবেই সরকার বলেছে না, সরকার সরকারের কাজ করবে, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক সংগঠন তাদের রাজনীতির মাধ্যমে কাজ করবে। তারপরেও জাতীয় সংসদ হচ্ছে এইগুলি কোঅর্ডিনেশনের একটা জায়গা, সেখানে আমরা বাজেট, এই যে বাজেটটা যেটা দেওয়া হয়েছে, এই বাজেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একটা বড় অংশ প্রতিফলিত হয়েছে। আমরা কি চাই, আপনারা যদি বাজেটটা ভালো করে দেখেন, আমি জানি না এটা আলোচনার সুযোগ এই মুহূর্তে আছে কিনা, বাজেটটা যদি ভালো করে আমরা শেষ দিকে এসেছি, আমরা অন্য দুইজনকে একটু সুযোগ দিতে চাই। জি, তো সেই বাজেটের মাধ্যমে কিন্তু আমরা কোভিড-19 কে মোকাবেলা করার জন্যই বাজেটটা দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে আমরা করেছি, এবং সেখানে বিরোধী দলীয় যারা ছিলেন তারা তাদের পরামর্শ রেখেছেন, এবং আই এম শিওর সে পরামর্শ গ্রহণযোগ্য হলে সরকার সেগুলি গ্রহণ করবে। আর তো আমি মনে করি, আশা করছি যে কোভিড-19 থেকে উত্তরণের জন্য সরকার যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে, আমি অবশ্যই আজকে বলবো যে আমি আশা করি যে এই প্যাকেজগুলি সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড হবে, এবং এর মাধ্যমে আগামীতে এর যে সামনের যে কুফল, যেটা আমরা অনেকেই আশা করছি,
তার মোকাবেলা আমরা করতে সেই জায়গাটা থেকে মোকাবেলা করা সম্ভব হবে। আমরা ডক্টর মঈন খান আপনার বক্তব্যটি জেনে নিতে চাই। আমরা কথা বলছিলাম যে একসাথে কোভিড মোকাবেলা করার জন্য আপনি যে কথাটি বলেছিলেন আপনার দলের পক্ষ থেকে, সেই ব্যাখ্যাটি আমরা পেলাম। আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। জনাব ফারুক খান সাহেব বলেছেন যে সরকার মনে করে যে সরকারের কাজ হচ্ছে এই কোভিড মোকাবেলা করা, আর আমরা ভেবেছি যে এই ধরনের একটি জাতির ক্রান্তিকালীন সময় দলমত নির্বিশেষে, দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাই মিলে মানুষের সেবা করে। এটা আমি যেটা বললাম যে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আওয়ামী লীগ একভাবে চিন্তা করে, আমরা অন্যভাবে চিন্তা করেছি। শুরু থেকে অলোকবাবু বললেন যে শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে একদিকে রাখার চেষ্টা করেছেন, দলকে আরেকভাবে পরিচালনার চেষ্টা করেছেন। জি, আমি বুঝতে পারিনি, আপনি যদি শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে সরকারের মতো পরিচালনা করতে চেয়েছেন এবং দলীয় কার্যক্রমটা সেটা তিনি ওইভাবে চালানোর চেষ্টা করেছেন। আমি সেটাই বলছি না, কোনো কিছু আলাদা নয়। এটা একটা ক্রান্তিকালীন সময়, মানুষের দুঃখ দুর্দশা সরকারের কাছ থেকে আলাদা নয়। এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আমি সেই কথাটাই বলেছি যে সরকার তার দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছে যে সরকারের কাজ সরকার করবে। আমরা কিন্তু চিন্তাধারা আলাদা। আমরা বলছি যে এটা সরকারের কাজ নয়। আজকে যেখানে জাতীয় দুর্যোগ, সেখানে কিন্তু একটা সবার দায় দায়িত্ব এখানে কর্তার। এই প্রভেদটা বুঝতে হবে, যে দৃষ্টিভঙ্গির প্রভেদটা। আমি বলছি না যে এটা ভালো বা এটা খারাপ, এটা অধিকতর কার্যকর বা ওটা, আমি সেই সমালোচনা যাচ্ছি না। আমি শুধু স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি যে আওয়ামী লীগ যেভাবে চিন্তা করেছে আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা বিপদের সময় আমরা ভেবেছি, এবং আমি কেন এই কথাটি বলেছি তারও একটি যুক্তি আমি এখানে উপস্থাপন করি। পৃথিবীর অনেক দেশে ভুরি উদাহরণ আছে, জাতীয় সংকটের সময় কিন্তু তারা দলমতের ঊর্ধ্বে গিয়ে, সরকার বিরোধী দলের ঊর্ধ্বে গিয়ে তারা সবাই মিলে একসঙ্গে বসে কাজ করে এবং মানুষের কল্যাণে কাজ করে। আমি সেই কারণে এটা বলেছি। কাজে এটা আমার মনে হয় যে এটা নিয়ে আর অধিকতর বিতর্কে গিয়ে কোনো লাভ হবে না। আমার বক্তব্যটা আমি স্পষ্ট করে দিয়েছি, এবং ঠিক আছে, সরকার যদি মনে করে যে এখানে বিরোধী দলের কোনো ভূমিকা নেই, তারা এককভাবে করবে, করুক। কিন্তু এটাও বুঝতে হবে সরকার যেটা করছে সেটা হচ্ছে কিন্তু ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে। এখানে আমি খুব ব্যথিত হয়েছি অলোক যে কথাগুলো বলেছে। যে প্রথম কথা হচ্ছে যে আমি স্বীকার করেছি বিএনপি কিছু করতে পারেনি, আমি এরকম কোনো কথা বলিনি। বিএনপি রাজনীতি স্থগিত আছে। আমি যেটা বললাম যে আমি ব্যথিত হয়েছে অত্যন্ত। আর দ্বিতীয়ত আমি যখন, এটা হচ্ছে একটি বিষয় যে বলছেন যে আমি স্বীকার করেছি বিএনপি কিছু করতে পারেনি, আমি এ ধরনের না। আমি বলেছি যে আমরা অত্যন্ত সীমিত ভাবে, সীমিত সম্পদ দিয়ে এবং দলীয় ব্যানারে করেছি ব্যক্তিগত সম্পদ দিয়ে। আপনি তার সঙ্গে যদি তুলনা করতে চান, সরকারের 1,00,000 কোটি টাকার তুলনা করতে হবে না অলোকবাবু, কারণ সেটা হচ্ছে ট্যাক্স পেয়ারের টাকা। আওয়ামী লীগের ব্যক্তিগত ভাবে তারা কতটুকু তারা জনগণের সহায়তায় নেমেছে, সেটার সঙ্গে যদি বিএনপির এই প্রচেষ্টার তুলনা করেন, সেখানে একটা তুলনা হবে। দ্বিতীয়ত অলোকবাবু আরেকটি কথা বলেছেন, সেই কথাটিও আমি এখানে বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে দেখুন, এখানে সরকারি দল, বিরোধী দল, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, এবং বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। কাজে এখানে আমরা কিছু কথা আমরা বলি, সেটা অর্থ এই নয় যে আমরা সরকারকে সমালোচনা করার জন্য বলছি। সরকার যদি কাজ করতে গিয়ে আরো আমাদের পরামর্শ নিয়ে আরো কিছু কাজ করে যাতে জনগণের কল্যাণ হয়, সেই কথাটা কিন্তু আমরা সবসময় বলবো, এবং পৃথিবীর সব দেশে বিরোধী দল সেটা বলে থাকে। দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে সংসদটি এমন ভাবে গঠিত হয়েছে যে সেখানে সরকারের কোনো জবাবদিহিতা নাই। আমি বলেছি যে 300 সিটের মধ্যে বিরোধী দলের 8টি সিট, এখানে কোনো কার্যকর জবাবদিহিতা এই সংসদে করতে পারে না। আর অন্য একটি বিষয় যেটা আমি উল্লেখ না করে পারছি না, যে আমার কথার মর্মার্থ বাবু বুঝতে পারেননি বা পেরেছেন
আমি সেটা জানি না। যে আমি 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 যখন বলেছি যে আমরা সরকারি দল বিরোধী দল মিলে একসঙ্গে কাজ করতে চাই এবং আমরা বিরোধী দল হিসেবে আমরা যতদূর সম্ভব আমরা জনগণের সহায়তায় নামতে চাই। আমরা এই মুহূর্তে আমরা সাংগঠনিক কাজ বন্ধ রেখেছি। আমার বিশ্বাস তিনি আমার কথার আমরা একদম শেষ দিকে, আমি বোঝাতে পারিনি। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখেছি তার অর্থ নয় যে আমরা রাজনীতি বন্ধ রেখেছি। আমাদের সাংগঠনিক কার্যক্রমটাকে আমরা কম গুরুত্বপূর্ণ মনে করেছি এই পরিস্থিতিতে, যেখানে মানুষের জীবন এবং জীবিকা আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি একটু অলোকদাকে সুযোগ দিতে চাই। এবং জীবিকা যেখানে কোটি কোটি মানুষের গুরুত্বপূর্ণ, সেখানে কে সংগঠনের পদবি কে কোনটা পেল না পেল সেটাকে আমরা গুরুত্ব দেইনি বলেই আমরা সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখেছি। আর এটার যে ব্যাখ্যা অলোকবাবু দিয়েছেন, আমি সেই জন্যই বলছি আমি অন্তত ব্যথিত হয়েছি। আমি তার কাছ থেকে এটা আশা করি। যে আমরা একদম শেষ দিকে, অলোকদা আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনি বলুন, একদম 2 মিনিট সময় আছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই ডক্টর মঈন খান দুঃখ পেয়েছেন, আমি আপনার দুঃখ লাঘব করতে চাই। আপনি এখন যেটা বললেন যে সাংগঠনিক কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, সাংগঠনিক কার্যক্রম বলতে আপনি যেটা ব্যাখ্যা করছেন এখন সেটি হচ্ছে যে দলীয় কমিটি গঠন করা বা দলের নেতা নেত্রীদের পদ পদবি দেয়া, এটি যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু আমার কাছে বিষয় হলো সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে, এটি কিন্তু ভয়াবহ একটি বিষয় যে করোনা কালে সাংগঠনিক বিষয় বন্ধ। আসলে তখনই সংগঠন বেশি চাঙা করতে হবে, যেহেতু আমাদের মূল কাজটি রাজনীতি, জনগণের সঙ্গে কাজ। এখন আমি আসি যে এখন আমরা রাজনীতিটি কিভাবে হচ্ছে। আমি বলছিলাম যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি দৃষ্টিভঙ্গি নিয়ে করোনার রাজনৈতিক কৌশলটি তারা আরোপ করতে পারছে। এখন যে কথাটি দুজনেই বলেছেন, ফারুক খানও বলেছেন এবং ডক্টর মঈন খানও বলেছেন, এবং আমি যে বিষয়টি বলছি যে আসলে আমার রাজনৈতিক নেতা কর্মীরা তারা কতটুক সজাগ এবং তারা কতটুক কাজে নেমেছে। আমরা বলছি যে আমরা মানুষকে সচেতন করতে পেরেছি কি, আমরা মানুষকে শৃঙ্খলার মধ্যে আনতে পেরেছি। এই সচেতনতা তৈরির কাজটি তো রাজনৈতিক দল নিতে পারে, সেটি তো আমরা দেখছি। আমাদের রাজনীতি হচ্ছে যে আমাদের প্রতিদিন আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের তাদের একটি রাজনৈতিক বক্তব্য দিতে হবে, সেটি হলো বাহাস, পাল্টাপাল্টি, যে অমুক অমুক কথা বলেছেন, অমুক অমুক কথা বলেছেন, এই সরকার ক্ষমতায় থাকছে না, এই সরকার ক্ষমতায় নাই, বিরোধী দল ব্যর্থ, ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এইগুলো রাজনৈতিক বয়ানকে যদি রাজনীতি মনে করে তাহলে করোনা কালে রাজনীতিটি নেই। আমরা সংসদে দেখেছি, সংসদ অধিবেশন হয়ে গেল, সুন্দর করোনা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু সেখানে বাজেট অধিবেশন শেষে বাজেটের কপি ছেঁড়া হয়েছে। এই করোনা কালে বাজেটের কপি ছেঁড়ার রাজনীতি কিন্তু মানুষের কাছে কাম্য নয়, মানুষের পাশে দাঁড়ানো। আমরা বলছি যে এই সামনে ঈদ আসছে, সামনে কোরবানির হাট বসবে, সেখানে আমরা মানুষজনকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, সেটাকে আমরা একদম শেষ দিকে আপনি যদি শেষ করেন, করব নাকি রাজনৈতিক নেতা কর্মীরা সেখানে ভূমিকা রাখবে। আমি বলছি যে জনসচেতনতায় যে জায়গায় আমাদের করোনা কালের সবচেয়ে ঘাটতি, এবং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই কথা বলছে যে বাংলাদেশের মানুষ করোনা সম্পর্কে সচেতন নয়, সেই সচেতনতার জায়গায় রাজনীতিটি তৈরি হোক, রাজনৈতিক নেতা কর্মীরা সংযুক্ত হোক, রাজনৈতিক কর্মসূচি সংযুক্ত হোক। আমরাও সেটা আশা করছি, করোনা কালের রাজনীতির সঠিক কৌশলটি জায়গায় চলতে পারে। ধন্যবাদ। আমরা সেটাই আশা করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ ফারুক খান, ডক্টর আব্দুল মঈন খান, সুকান্ত গুপ্ত, অলোক, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করব আজকের 21 রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের রাজনীতিকরা, রাজনৈতিক দল
সামনের দিনগুলোতে মানুষের পাশেই থাকবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের 21 রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।